সমসাময়িক ব্যাংক ইস্যু এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সিপিডি সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। গতকালও কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ ব্যাংক কিন্তু বেশ বড় অঙ্কের ডলার কিনেছে বাজার ব্যবস্থাপনা ধরে রাখতে এবং টাকার যে অবস্থানটুকু আছে সেটিকে পরিস্থিতি যেভাবে আছে সেটাকে আরো উত্তরণের দিকে। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংক যে বাজার থেকে ডলার কিনছে তার পেছনে কয়েকটা যৌক্তিক কারণ আছে। একটা তো হলো যে আমাদের রিজার্ভটাকে তারা বাড়াতে চাচ্ছেন এবং পরবর্তীতে যদি আমাদের আমদানি আমাদের যদি বাড়ে, যেটা আমরা আশা করছি, তখন যাতে করে যথেষ্ট পরিমাণে বৈদেশিক মুদ্রা থাকে। দ্বিতীয় যেটা সেটা হলো যে আমাদের এক্সচেঞ্জ রেটটাকে স্থিতিশীল রাখা। তো সেখানে অবশ্য একটু হয়তো সেখানে কিছুটা হয়তো বিতর্ক থাকতে পারে। সেটা হলো যে এখন ডলারটা যদি বাংলাদেশ ব্যাংক কিনে না নিত, যেটা গত 2 মাসে হয়তো $1.7 বিলিয়ন মতো বোধহয় তারা উঠিয়ে নিয়েছেন বাজার থেকে, তাহলে টাকা কিছুটা অতিমূল্যায়িত হতো, এপ্রিসিয়েট করতো। তো সেটা যদি এপ্রিসিয়েট করতো তাহলে কিন্তু আমাদের রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতা বা আমাদের রেমিটেন্স যারা পাঠান তাদের জন্য যে আগ্রহের জায়গাটা সেখানে কিছুটা হলেও সেখানে কমতি হতো। সেই জন্য তারা যেটা চিন্তা করছেন সেটা হলো যে যদিও এখন মার্কেট বেসড এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্টের কথা বলা হচ্ছে, কিন্তু বাজারে থেকে ডলারটা কিছুটা কিনে নিয়ে তারা টাকা যাতে আবার অতিমূল্যায়িত না হয় সেটা চেষ্টা করছেন। তো 122 টাকার মধ্যেই তারা রাখার চেষ্টা করছেন। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে এটার আশেপাশে যদি না থাকার একটা প্রবণতা হয় বা 122 থেকে যদি এটা 120 বা 119 এর দিকে আসার একটা প্রবণতা থাকে, তখন তারা বাজার থেকে ডলারটাকে কিনে নিচ্ছেন। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এটার ফলে বাজারে টাকার অবশ্য সেখানে সাপ্লাইটা আবার বাড়ছে, কিন্তু বৃহত্তর সামষ্টিক অর্থনৈতিক ম্যানেজমেন্টের কথা চিন্তা করে তার টাকার মানটাকে স্থিতিশীল রাখাটাকে অগ্রাধিকার দিচ্ছে এবং রিজার্ভ যদি বাড়ে তাহলে পরবর্তীতে আমদানি সক্ষমতার দিকটা তারা বিবেচনায় রাখছেন। ডক্টর মুস্তাফিজ, আমরা দেখতে পেয়েছি বাজারে কিন্তু কোনো মুদ্রায় কিন্তু তার অবস্থান ধরে রাখতে পারছে না। আবার যে এই মুহূর্তে কিন্তু আমদানিকারকদের এক ধরনের বড় সুবিধা পাওয়ার কথা, যেহেতু ডলারটা কিনে নেওয়া হচ্ছে, টাকার যে দরটুকু আছে যে ধরনের পরিবর্তন হচ্ছে। আবার একটা সময় কিন্তু ছিল যেখানে আপনারাও কিন্তু সমালোচনা করেছেন, আলোচনা করেছেন যে টাকার ধরটা ধরে রাখা হচ্ছে। সব মিলিয়ে এখনকার পরিস্থিতি কি ভালোর দিকে যাচ্ছে কিনা? না, আমার মনে হয় যে এখন যেটা আছে যে একটা স্থিতিশীল আছে, টাকা অবমূল্যায়িত হতে হতে সেই 86 টাকা থেকে তো 122 এ একটা স্থিতিশীল জায়গায় আছে। হ্যাঁ, যদি ডলারটা যদি তারা বাজার থেকে না কিনতেন তাহলে যেটা হতো সেটা হলো যে ডলারের সাপ্লাইটা বেশি থাকতো এবং সেটার ফলে কম টাকা দিয়ে ডলারটা কেনা যেত, আমদানিকারকদের সুবিধা হতো। আবার এটার বিপরীতে যেটা রপ্তানিকারক এবং তাদের প্রতিযোগিতা সক্ষমতা এবং আমাদের যারা রেমিটেন্স পাঠান। তো এখন যেহেতু আমাদের রিজার্ভটা অনেকটুকুই রপ্তানি আয় এবং রেমিটেন্সের উপরে নির্ভরশীল এবং আমাদের ফরেন এক্সচেঞ্জটাকে ধরে রাখা বা এটাকে একটু বৃদ্ধি করার দিকেই প্রবণতাটা বেশি। এক তো হলো যে আগামীতে আমদানি আমাদের বাড়তে পারে, আর দ্বিতীয় হলো যে ঋণ পরিষেবার চাপও বাড়ছে। তো সেই দিক থেকে আমার ধারণা যে যে পলিসিটা পার্সু করছেন বাংলাদেশ ব্যাংক সেটা মোটামুটি ঠিক আছে। তবে এখানে খেয়াল রাখতে হবে আইএমএফ এরও একটা বাজারমুখী করার একটা তো চাপ আছে। তো সেটার আবার বেশি ব্যত্যয়ও করা যাবে না। কিন্তু বর্তমানের যে আমাদের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা সেইটার নিরিখে আমার মনে হয় যে যেটা তারা করছেন সেটা ঠিকই আছে। আমরা বিশ্বব্যাংকের আজকে কিন্তু একটা রিপোর্ট দেখলাম যে জলবায়ু ক্ষতিজনিত কারণে আমাদের প্রায় 22,500 কোটি টাকার ক্ষতি হয়েছে। এটি আসলে দীর্ঘমেয়াদে, অর্থাৎ এই জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিগুলো আসলে আমাদের দীর্ঘমেয়াদে আমাদের ব্যবসা বাণিজ্য এবং সার্বিক যে অগ্রগতি সেটাতে আসলে কি ধরনের প্রভাব ফেলবে? অবশ্যই নেতিবাচক প্রভাব ফেলবে। এই যে অঙ্কটা আপনি উল্লেখ করলেন, সেই অঙ্কটা আমাদের জিডিপির 0.3 থেকে 0.4% এর সমপরিমাণ। সুতরাং এটা প্রবৃদ্ধির উপরেও একটা নেতিবাচক প্রভাব রাখে। আর আমরা যেটা দেখছি যে উষ্ণায়নের কারণে এখানে তো আমাদের এই যারা নাকি খেটে খাওয়া মানুষ আছেন তারা অনেকেই অসুস্থ হয়ে পড়েন। ফ্যাক্টরিতে যেখানে নাকি উৎপাদন হয় সেখানে টেম্পারেচার ধরে রাখার জন্য বেশি ব্যয় করতে হয়। আমরা দেখছি যে মনসুনের আগে এবং মনসুনের পরে একটা স্পাইক হয়, উপরের দিকে টেম্পারেচারটা চলে যায়। তো সেখানে যদি 30 ডিগ্রি আর 37 ডিগ্রির যদি একটা পার্থক্য আমরা দেখি তাহলে কিন্তু এটার নেতিবাচক প্রভাবটা অনেক
বেশি হচ্ছে। আর এটার সাথে তো আমাদের কোস্টাল এরিয়াগুলোতে আমাদের এখনকার যে এগ্রিকালচার, এটা স্যালাইনিটি এবং ওয়াটার লেভেল বাড়া, এই সবটা মিলিয়েও ক্ষতি আছে। বিশ্বব্যাংকে যেটা হিসাব করেছেন তারা সেটা হলো যে ফিজিক্যাল এবং মেন্টাল, শারীরিক মানসিক যেসব ক্ষতি হচ্ছে সেটাকে তারা মূল্যায়ন করার চেষ্টা করছেন, কিন্তু ক্ষতিটা আরো কিন্তু বেশি। সুতরাং সেদিক থেকে আমাদেরকে অবশ্যই আরো সতর্ক হতে হবে, যাতে করে আমাদের যেটুকু করার, তবে এখানে খেয়াল রাখা দরকার যে এটা কিন্তু একটা বৈশ্বিক একটা পরিস্থিতির আমরা শিকার, এবং সেখানে COP29 বলা হয়েছে যে 2035 সাল পর্যন্ত তারা ফান্ড করবেন, যাতে প্রতি বছর $300 বিলিয়ন একটা ফান্ড করা যায় জলবায়ু এই নেতিবাচক অভিঘাতকে আমরা যাতে সামাল দিতে পারি। এইসব জায়গাগুলোতেও আমাদের দেখতে হবে। এটা কেবলমাত্র স্থানীয়ভাবে, দেশীয়ভাবে করলে হবে না, এটাকে বৈশ্বিক পরিস্থিতি, বৈশ্বিক পরিবেশ নিয়ন্ত্রণ এবং বৈশ্বিক যে সহায়তা, সেটার নিরিখেও দেখতে হবে। ডক্টর মোস্তাফিজ, আপনাকে ধন্যবাদ।